বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমরা শুরু করছি আজকের লাইভ ক্লাস। বরাবরের মতো এর আগেও তোমাদের একটি ফ্রি ক্লাস আমরা নিয়েছি। আমরা আজকে চলে আসছি পুনরায় আরেকটি ক্লাস নেওয়ার জন্য। তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা আমরা একটু দেখে নেই। অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দাও। আমরা একটু চেক করে নেই, চেক করে নিয়ে ক্লাস শুরু করব। সাউন্ড এবং ভিডিও সব আমার কাছে মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে। ওকে, জুম লিংক পাই নাই। আমরা ইচ্ছা করে আজকে জুম লিংক দেই নাই, যে আমরা আজকে শুধু ফেসবুকে ক্লাস নিয়ে দেখি আসলে কেমন হয় ক্লাসটি এবং তোমাদের কি প্রবলেম হয়। এরপরে আমরা ইনশাল্লাহ আবারও জুম এবং ফেসবুক দুটোতেই ক্লাস নিব। এবং জুমের সাউন্ড কোয়ালিটির থেকে অনেক স্টুডেন্ট বলছে ফেসবুকে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এবং তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো তারা প্রত্যেকেই আমাদের ক্লাসটি শেয়ার করে দাও খুব দ্রুত। সবাই যুক্ত হলে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। প্রত্যেকেই যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো সবাই ক্লাসটি শেয়ার করো। আমরা মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থীদের ক্লাসে পেয়ে গেলে আমরা ক্লাস শুরু করব। এবং যারা আজকে ক্লাস করছো তারা অবশ্যই গত দিনের ভিডিও দেখলেই আজকের ক্লাসটি ভালো বুঝবে, অন্যথায় তোমাদের ক্লাসটি বুঝতে একটু কষ্ট হবে। আমরা আশা করব তোমরা যারা ক্লাসে আজকে যুক্ত হয়েছো তারা আগের ভিডিও দেখেছো অথবা পরবর্তীতে আবার দেখে নিবে। আমরা আজকে জটিল যৌগের সংকরণ নিয়ে ক্লাস করব এবং আজকে দ্বিতীয় ক্লাস। এর আগের দিনও আমাদের ক্লাস হয়েছে এবং সেখানে জটিল যৌগের আদ্যপান্ত সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করছি তোমরা পুরো বিষয়গুলো বুঝেছো এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। অডিও ভিডিও সব কিছু ঠিক আছে কিনা, আমরা ক্লাস শুরু করতে পারি কিনা আমাদেরকে জানিয়ে দাও। এবং তোমরা এখনও যারা যুক্ত হয়েছো প্রত্যেকেই লিঙ্কটি শেয়ার করো নাই। আমি আশা করি প্রত্যেকেই লিঙ্কটি শেয়ার করবে এবং আমরা আর হয়তো 1-2 মিনিট পরেই ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের সবার যুক্ত হওয়া কমপ্লিট হলে আমরা 1-2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদের কমেন্টে ট্যাগ করে দাও, লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের কমেন্টে ট্যাগ করে দাও, লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে। আমরা ক্লাসটি শুরু করতে চাই। ওকে, গত ক্লাসের পড়া নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। গতদিন বোঝো না এমন কিছু থাকলেও কমেন্ট করতে পারো। আর যদি কোনো প্রবলেম না থাকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করতে চাই। আমরা গতদিন বেশ কিছু টপিক পড়ে ফেলেছি। জটিল যৌগ কী পড়েছি, জটিল আয়ন কী পড়েছি, আমরা সন্নিবেশ বন্ধন পড়েছি, আমরা লিগ্যান্ড পড়েছি। এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। পুরো জটিল আয়নের গঠন দেখেছি, জটিল আয়ন সম্পর্কে বেশ কিছু তথ্য দেখেছি এবং এই স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর আমরা নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ লিগ্যান্ডের নাম কিভাবে করা হয়, নামকরণ কিভাবে করা হয় সেটা আমরা দেখেছি। ঋণাত্মক লিগ্যান্ডের নাম কীরকম হয় সেটাও আমরা জানি। জটিল যৌগের নামকরণ আমরা শিখেছি, অনেক ফর্মালয়েতে শিখেছি। একটা যৌগের সন্নিবেশ সংখ্যা জানলে আমরা কি করে ওই যৌগের সংকরণ এবং ওই যৌগের আকৃতি বের করতে পারি সেটাও আমরা শিখেছি। চৌম্বক ধর্ম বের করা শিখেছি। এই চার্টটি তোমাদের পড়তে বলেছিলাম, তোমরা নিশ্চয়ই পড়েছো এবং এই স্লাইডটিও দিয়ে দেওয়া হয়েছে। এরপর জটিল যৌগের সংকরণ, জটিল যৌগের সংকরণ সম্পর্কিত আমরা কিন্তু প্রথম দুটি যৌগ সলভ করিয়েছিলাম। এবার আজকের ক্লাসে আমরা পরবর্তী যৌগগুলো সলভ করাবো এবং প্রত্যেকটা যৌগ বুঝতে পারবে কিনা বা বুঝতে পারছো কিনা আমাদেরকে জানাবে অবশ্যই। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জটিল যৌগের সংকরণের আজকে আমরা দ্বিতীয় স্লাইড নিয়ে কথা বলার জন্য চলে আসছি। এই দ্বিতীয় স্লাইড অনেকেই সম্ভবত প্রথম যে যৌগটি। এবার দেখো নিচের আমরা আজকে নতুন কিছু কথা তোমাদের সাথে উপস্থাপন করব, যে দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেই বিষয়গুলো হচ্ছে জটিল যৌগ সংকরণের সবচেয়ে কমপ্লেক্স বিষয়, সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেই বিষয়গুলো একটু বুঝে নিই আমরা। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড আমরা সম্পর্কে জানবো। অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা? যেমন সবচাইতে শক্তিশালী লিগ্যান্ড হচ্ছে কার্বনিল, তারপরে হচ্ছে সায়ানাইড, এছাড়া আরও অনেকগুলো আছে। মোটামুটি আমাদের এই তিনটা আপাতত লাগবে। এরা অত্যন্ত শক্তিশালী লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এদের প্রভাবে অর্থাৎ এই লিগ্যান্ডগুলো যেখানে থাকবে, এই লিগ্যান্ডগুলো যে বন্ধনে অংশগ্রহণ করবে সেই জায়গায় বা সেই সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে হুন্ডের নিয়ম কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করি ডি অরবিটালে, সেটা হুন্ডের নিয়ম মেনে করি, একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে, তারপর পুনরায় আবার ডাবল ইলেকট্রন হয়। কোনো কোনো ক্ষেত্রে এই লিগ্যান্ডগুলো থাকলে হুন্ডের নিয়ম মানে না, বাট যারা উইক ফিল্ড লিগ্যান্ড তাদের ক্ষেত্রে কিন্তু হুন্ডের নিয়ম মানে। উইক ফিল্ড লিগ্যান্ড কোনগুলো আমরা একটু বুঝে নিতে চাই। উইক ফিল্ড লিগ্যান্ডের ওইরকম ক্রম আমরা বলছি না,
বাট নর্মালি চিন্তা করো উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড সম্পর্কে আমরা একটু দেখব। উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে যেমন পানি, এরপর হচ্ছে ফ্লোরাইড, ক্লোরাইড, এই জাতীয় যে লিগ্যান্ডগুলো আছে, হাইড্রোক্সাইড, এই জাতীয় লিগ্যান্ডগুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এদের প্রভাবে কেন্দ্রীয় পরমাণুর যে ডি অরবিটাল সেখানে ইলেকট্রনীয় কাঠামোতে কোনো পরিবর্তন করা সম্ভব না, এবং এইরা যদি থাকে তাহলে ওইখানে হুন্ডের নিয়ম মেনে চলবে। বাট যদি এমন হয় যে এইখানে স্ট্রং ফিল্ড কোনো লিগ্যান্ড আছে, সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওই কেন্দ্রীয় পরমাণুর যে ডি অরবিটাল আছে, ডি অরবিটালে হুন্ডের নিয়ম কিন্তু নাও মানতে পারে। তাহলে আমরা এই বিষয়টি দেখব, কোথায় হুন্ডের নিয়ম মানবে এবং কোথায় হুন্ডের নিয়ম মানবে না, সেই জিনিসগুলো আমরা খেয়াল করব। অনেকেই দেখছি যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট তারা হয়তো এই ক্লাসে যুক্ত হচ্ছে, বাট এসএসসি লেভেলের স্টুডেন্টরা কিন্তু এই পড়াটি তেমন ভালো কিছু বুঝবে না। আমরা শুরুতেই ফ্রি লাইভ ক্লাসের জটিল একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি। আসলে রাতের বেলা ক্লাস নিচ্ছি, এজন্যই হয়তো অনেকের একটু অসুবিধা হচ্ছে। এই জটিল টপিক, এজন্য আসলে এই টপিকগুলো সবাই বুঝেও না, আমরা চেষ্টা করছি বোঝার জন্য, এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তোমরা পরবর্তীতে ওই ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারবে। আমরা চলে যেতে চাই এখন এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ডের উদাহরণ ব্যবহার করে আমরা ইনশাল্লাহ বেশ কিছু যৌগের সংকরণ সলভ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কোবাল্ট বা হেক্সা ফ্লুরো কোভালেট 3 আয়ন। তাহলে হেক্সা ফ্লুরো কোভালেট 3 আয়ন যে যৌগটি আছে, এই যৌগটিতে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে নাকি উইক ফিল্ড লিগ্যান্ড আছে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে আমাকে ভাবতে হবে যে কেন্দ্রীয় পরমাণুতে কি হতে পারে, কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটালে হুন্ডের নিয়ম নাও মানতে পারে। বাট যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে কোনো ঝামেলা নাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ফ্লোরাইড যেটা, সেটা হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না। তার মানে এখানে কোবাল্ট যে ইলেকট্রন বিন্যাস হবে সেটা হুন্ডের নিয়ম মেনেই হবে। আমাদের প্রথম কাজ কি ছিল, গতদিন আমরা শিখেছি যে এই কোবাল্টের জারণ সংখ্যা বের করব। তাহলে জারণ সংখ্যা x প্লাস অফ -1 গুণ 6 ইকুয়াল -3। খেয়াল করি আমরা, তাহলে x ইকুয়াল কি +3। তার মানে এখানে কোবাল্টের জারণ সংখ্যার মান কিন্তু +3, আমরা বুঝে গেছি। তার মানে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কেমন হবে এটাও কিন্তু আমরা এখন খুব সহজে করতে পারবো। খেয়াল করি আমরা কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। কোবাল্ট যদি নর্মালি এটা কোবাল্ট হতো, তাহলে লাস্টে গিয়ে এরকম হতো 3d7 4s2 হতো, এরকম হতো কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। কিন্তু যেহেতু এটা কোবাল্ট 3+, তাই 3টা ইলেকট্রন চলে যাবে। তাহলে এখান থেকে 2টা যাবে আর এখান থেকে একটা যাবে, তার মানে ফাইনালি জিনিসটা দাঁড়াবে এরকম 3d6 হবে। এখন আমরা ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস যদি হুন্ডের নিয়ম মেনে করি তাহলে কি রকম হবে তোমরা খুব ভালো করে জানো। এই যে ডি অরবিটাল, এটা প্রথম 1 2 3 4 5। এখন 3, দুঃখিত একটা বেশি হয়ে গেছে, হ্যাঁ খেয়াল করি আমরা এখানে 1 2 3 4 5, এই যে 6, দেখো 6টা লিগ্যান্ড এরকম হবে। এইখানে একটা ব্যাপার আছে, অনেক মারাত্মক একটা ব্যাপার। খেয়াল করি, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না হয় তাহলে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলছি। খেয়াল করো, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখন 3D, এইখানে দেখতে পাচ্ছি আমরা 3D, বাট এর সন্নিবেশ সংখ্যা বলছে এখানে মোট অরবিটাল লাগবে কয়টা, 6টা। তাহলে 6টা যদি অরবিটাল লাগে তাহলে ফাইনালি একটা বিষয় চিন্তা করে, এর পরের অরবিটালটা কি হবে 4s, তার পরের অরবিটালটা কি হবে 4p, এবং তার পরের অরবিটালটা হবে কি অবশ্যই 4d, অবশ্যই কি 4d। 1 2 3 4 5, তাহলে 4s, এরপর 4p, তারপর 4d। আমরা যদি এবার একটু চিন্তা করে দেখি তাহলে এইখানে 2টা ইলেকট্রন যাবে, এইখানে 2টা, এইখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মোট 6টা অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, যেটা লিগ্যান্ড থেকে সরবরাহ করা হবে। তাহলে এখানে লিগ্যান্ডকে ফ্লোরাইড, এই ফ্লোরাইড ইলেকট্রনটা প্রোভাইড করবে, ফ্লোরাইড ইলেকট্রন প্রোভাইড করবে, প্রত্যেকটা জায়গায় ফ্লোরাইড ইলেকট্রন প্রোভাইড করবে। এই যে এরকম প্রত্যেকটা জায়গায় ফ্লোরাইড ইলেকট্রন প্রোভাইড করবে। তাহলে এখন দেখো, তাহলে আমরা একটু খেয়াল করি, ডি তে 2টা অরবিটাল, এস এ একটা, সরি ডিতে কিন্তু দুঃখিত, ডিতে কোনো অরবিটাল সংকরণ অংশগ্রহণ করা নাই। কোথায় এস একটা করছে, পি এ 3টা, আবার পরের ডিতে 2টা। তাহলে এখন সংকরণ হবে কি sp3d2, sp3d2। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো sp3d2 সংকরণ বুঝতে পেরেছো কিনা আমাকে সবাই জানাও, এবং আমাকে সবাই জানাও
যে এটার চৌম্বক ধর্ম কি হবে, এটার চৌম্বক ধর্ম কি হবে খুব দ্রুত আমাকে জানিয়ে দাও। আচ্ছা, অলরেডি কমেন্ট করেছো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড কি, অর্থাৎ কোনগুলো শক্তিশালী লিগ্যান্ড, কোনগুলো ডি অরবিটালের ইলেকট্রনীয় কাঠামোকে পরিবর্তন করে দিতে পারে কোন কোন লিগ্যান্ড তার সন্নিবেশ বন্ধন দ্বারা, এবং কোন কোন লিগ্যান্ড ডি অরবিটালের ইলেকট্রনীয় কাঠামোকে পরিবর্তন করতে পারে না। তাহলে যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তারা চাইলেই ডি অরবিটালের ইলেকট্রনীয় কাঠামোকে পরিবর্তন করতে পারে প্রয়োজন অনুযায়ী। এই জন্য এই মৌলগুলো মূলত অবস্থান্তর মৌল, যে এরা প্রয়োজন অনুযায়ী নিজের ইলেকট্রনীয় কাঠামো পরিবর্তন করতে পারে। তাহলে যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তারা সহজেই ডি অরবিটালের ইলেকট্রনীয় কাঠামোকে পরিবর্তন করে ফেলতে পারে, বাট যারা উইক ফিল্ড লিগ্যান্ড তারা সহজেই কিন্তু ডি অরবিটালের ইলেকট্রনীয় কাঠামোকে পরিবর্তন করতে পারে না। অলরেডি কমেন্ট করে ফেলেছো প্যারাম্যাগনেটিক, অসংখ্য ধন্যবাদ। প্যারাম্যাগনেটিক কেন বলছো, কারণ এইখানে অযুগল ইলেকট্রন আছে, আর যদি ডি অরবিটালে অযুগল ইলেকট্রন থাকে তাহলে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় এবং সেটা প্যারাম্যাগনেটিক হয়। এর আকৃতি কেমন হবে প্রত্যেকেই কমেন্ট করো, এর আকৃতি কেমন হবে প্রত্যেকেই কমেন্ট করো। দেখো আমরা স্লাইড মিলায় নেই, দেখো সংকরণ হচ্ছে sp3d2, চৌম্বক ধর্ম প্যারাম্যাগনেটিক, এবং তোমাদের বলা হয়েছে যদি সন্নিবেশ সংখ্যা 6 হয় তাহলে আকৃতি অবশ্যই অক্টাহেড্রাল হবে বা অষ্টদলকীয় হবে। আমরা লাস্টের দিকে তোমাদেরকে প্রত্যেকটা চিত্র কিভাবে আঁকতে হয় সেই চিত্র আঁকার নিয়মও শিখিয়ে দিব। তাহলে এবার আমরা চলে যাই একইভাবে নিকেল এবং অর্থাৎ হেক্সা অ্যাকুয়া নিকেল 2 আয়ন এবং টেট্রা অ্যামিন জিঙ্ক 2 আয়ন, এই প্রত্যেকটার আমি আশা করছি তোমরা পারবে, কারণ এটা হচ্ছে স্ট্রং উইক ফিল্ড লিগ্যান্ড এবং অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তবে এবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়ে আমরা কথা বলবো। এই যে হেক্সা অ্যাকুয়া নিকেল 2 আয়ন, এই যৌগটির সংকরণ তোমরা সলভ করতে পারবে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি পারো তাহলে ইয়েস বলো, আর যদি না পারো তাহলে নো বলো। হেক্সা অ্যাকুয়া নিকেল 2 আয়ন, এই যৌগের সংকরণটি তোমরা সলভ করতে পারবা কিনা এখন আমাকে বলো, কারণ এইখানে অ্যাকুয়া আছে উইক ফিল্ড লিগ্যান্ড। আমি আগেই বলেছি উইক ফিল্ড লিগ্যান্ড নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই, আমরা যে নিয়মগুলো শিখিয়েছি এখন পর্যন্ত সেই নিয়ম দিয়ে সলভ করতে পারবা। কিন্তু যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে তোমাদের পক্ষে এখন পর্যন্ত ওই যৌগগুলো সলভ করা সম্ভব না। আমি যা শিখিয়েছি নতুন একটা নিয়ম শেখাবো, দেন তারপর তুমি তখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সংকরণ বের করতে পারবা। ওকে, লিখছো কেউ লিখছো নো, কেউ লিখছো ইয়েস, অর্থাৎ তোমাদের কারো কারো প্রবলেম আছে আর কারো কারো প্রবলেম নাই। তাহলে আমরা একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি, বুঝতে পারছো কিনা আমি বোঝানোর সঙ্গে সঙ্গেই তোমরা আমাকে জানাবে। আমাকে দ্রুত বলো নিকেলের জারণ সংখ্যার মান +2 এটা বুঝছো কিনা। আশা করি নিকেলের জারণ সংখ্যার মান +2 বুঝবে, কারণ নিকেলকে এক্স ধরবে, এটা 0, তাহলে 0 গুণ 6 মানে 0 ইকুয়াল +2, তার মানে +2ই হবে। খেয়াল করি এখানে নিকেলের জারণ সংখ্যার মান +2, তাহলে নিকেলের জারণ সংখ্যার মান যদি +2 হয়, নর্মালি নিকেলের ইলেকট্রন বিন্যাস কিরকম হয় 3d8 4s2, তাহলে নিকেল 2+ যদি হয় তার মানে এখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে। 2টা ইলেকট্রন যদি চলে যায় এবার, তাহলে 3d অরবিটালের গঠন কিরকম হবে, 3d অরবিটালের গঠন কিন্তু এরকম হবে, বিষয়টা কিন্তু অনেকটা এরকম। তো 3d অরবিটালের গঠন যদি এরকম হয় তাহলে 8টা ইলেকট্রন পর্যায়ক্রমে যাবে, 8টা ইলেকট্রন গেল। এখন এর সন্নিবেশ সংখ্যা কত, 6। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তার মানে ঠিক ভালোই বুঝতে পারছো, এরপর থেকে একটা নিব 4s, তারপর থেকে নিব কি 4p, আর তারপর থেকে নিব 4d থেকে আমরা কয়টা অরবিটাল নিব, 4d থেকে 2টা নিব, এই যে 4d, তাহলে 4p 4s। খেয়াল করি আমরা, তার মানে আমরা বুঝতে পারছি এইখানে যাবে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। দ্যাটস ওয়াই এর সংকরণ হবে sp3d2। আগের মতোই অযুগল ইলেকট্রন থাকায় চৌম্বক ধর্ম প্যারাম্যাগনেটিক এবং সন্নিবেশ সংখ্যা 6 হয়, এর আকৃতি হবে অষ্টদলকীয়। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছো। দেখো এরকম হেক্সা অ্যাকুয়া নিকেল 2 আয়ন sp3d2 অক্টাহেড্রাল এবং চৌম্বক ধর্ম প্যারাম্যাগনেটিক। এখন চলে আসি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়ে। আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়ে কথা বলতে। আমরা অলরেডি কিন্তু তোমাদেরকে চিহ্নিত করেছি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনটা। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি কি ছিল আমরা জানি সবাই, খুব ভালো করে দেখে নাও। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ছিল, আবারও বলছি, কার্বনিল সবচেয়ে স্ট্রং, তারপর কি সায়ানাইড, এরপর অ্যামোনিয়া। এদের প্রভাবে ডি অরবিটালে স্পিন পেয়ারিং ঘটে, অযুগল ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ হুন্ডের নিয়ম মানে না। তাহলে খাতায় লিখে নিতে পারো যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রভাবে কেন্দ্রীয় পরমাণু ডি অরবিটালে স্পিন পেয়ারিং ঘটে, অর্থাৎ ডি অরবিটাল হুন্ডের নিয়ম মেনে চলে না।
এখন আমরা তোমাদের আরো একটা বিষয়, নতুন বিষয় শেখাতে চাই এইটা পড়াতে গিয়ে। সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে ডি অরবিটালের 5টা অংশ। খুব ভালো মতো খেয়াল করো, ডি অরবিটালের 5টা অংশ। কি কি অংশ একটু খেয়াল করি? 1 2 3 4 5। কি কি অংশ একটু খেয়াল করি? এই যে ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। খেয়াল করি আমরা এই যে 5টা অংশ। লিগ্যান্ডের প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে এই ডি অরবিটাল কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যেতে পারে। এই যে একটা উচ্চ শক্তি সম্পন্ন অংশ, একটা উচ্চ শক্তি সম্পন্ন অংশ, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা ডি জেড স্কোয়ার, আরেকটা হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন অংশ, এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। যাই হোক, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, জানি না বৈদ্যুতিক গোলযোগ হয় কিনা। যদি কোনো কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে মনে করবা বৈদ্যুতিক গোলযোগের জন্য। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আচ্ছা, কখন ক্লাস স্টার্ট হলো? ওকে ফারিয়া জাহান, তুমি হয়তো খেয়াল করো নাই কখন ক্লাস স্টার্ট হয়েছে। আমি আশা করি, এজন্য তোমাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ আসলে রমজানের দিন অনেকেই রাতে ক্লাস যে থাকে এটা ভুলেই যায়। শিডিউল ক্লাস নাই জন্য, যদিও আমাদের জন্য শিডিউল ক্লাস ছিল অনেকদিন পরে ক্লাস। খেয়াল করো, এই অংশটুকুকে বলা হয় ইজি অংশ। এটাকে বলা হয় ইজি, উচ্চ শক্তি সম্পন্ন ইজি। আর এটা হচ্ছে T2G। এখন প্রশ্ন হচ্ছে এই ইজি এবং T2G এর মিনিং কি? ইজি এবং T2G এর মিনিং খুঁজতে যাবে না, পাগল হয়ে যাবা, কারণ এটা আসলে বইও মিনিং দেওয়া নাই। এটা হচ্ছে জার্মানি একটা ল্যাঙ্গুয়েজ এবং এইখানে এটা যেটা থেকে পাওয়া গেছে এটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। তাও এক এক জায়গায় এক এক রকম বলা হচ্ছে। আপাতত মনে রাখো, অনেক জায়গায় এরকমই বলা হচ্ছে যে DXY, DYZ, DZX কে একত্রে সমষ্টিগতভাবে T2G বলা হয়। T ফর ট্রিপল, আর 2 মানে প্রত্যেকটা 2টা অক্ষ, আর জি দিয়ে তাদের জার্মান ভাষার একটা শব্দ বোঝানো হচ্ছে। তো যাই হোক, আমরা ইজি এবং T2G এর অর্থ খুঁজতে যাব না। আমরা মনে করব যে ডি অরবিটাল লিগ্যান্ডের প্রভাবে এই ডি অরবিটালের 5টা অংশ 2টা ভাগে ভাগ হয়ে যেতে পারে। এইখানে খেয়াল করে দেখো, এখানে যে 5টা ডি অরবিটালের অংশ আছে, এই 5টা অংশ কিন্তু সমান শক্তি সম্পন্ন। এই জন্য এদেরকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট অরবিটাল। আর এইখানে যে 2টা অংশে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এই 2টা আচ্ছা লাইভ কি চলতেছে কিনা? হ্যাঁ, এখানে যে 2টা অংশ তৈরি হয়েছে, এই 2টা অংশের শক্তির পার্থক্য হচ্ছে। শক্তির পার্থক্য কখন কম হবে কখন বেশি হবে এটা ডিপেন্ড করবে কিসের উপর? লিগ্যান্ডের উপর। শক্তির পার্থক্য কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। এই পুরো বিষয়টি ডিপেন্ড করবে কিসের উপর? লিগ্যান্ডের উপর। বিষয়টি মাথায় রাখবে। অলোকে স্যার একটু অপেক্ষা করো। আচ্ছা, একজন কমেন্ট করেছো সাধারণত ইলেকট্রন আগে এস অরবিটালে যায় তারপর ডি অরবিটালে যায়। সংকরণের ক্ষেত্রে লিগ্যান্ড থেকে আগত ইলেকট্রন কেন ডি অরবিটালে যায় দয়া করে বলবেন। আচ্ছা, হ্যাঁ অবশ্যই বলবো। আমানা বেগম আইডি থেকে তুমি কমেন্ট করেছো, অবশ্যই বলবো এবং বলার জন্য ক্লাসে আসছি আমরা। এটা লিগ্যান্ড সবসময় চেষ্টা করবে যে যত ভিতরের অরবিটাল আছে সেইখানে গিয়ে সে নিজের স্থানটা দখল করা। এটা লিগ্যান্ডের একটা ক্যারেক্টার। হ্যাঁ, যত ভিতরের অরবিটাল আছে তারা কিন্তু এই স্পিন পেয়ারিং এর মাধ্যমে লিগ্যান্ডগুলো কিন্তু ভিতরের অরবিটালগুলোতে জায়গা করে ফেলবে। ওকে, আমাদের আসলে এখানে একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, এজন্য ইন্টারাপ্ট হচ্ছে। তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আমেনা বেগম আইডি থেকে যে প্রশ্ন করেছো, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। নিহালুল হক সালাম দিচ্ছ, ধন্যবাদ। নিহালুল, তোমাদের ক্লাস হবে আগামীকালকে, অসুবিধা নাই। তাহলে খেয়াল করি, এই 2টা অংশের কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে। একটা হচ্ছে T2G আর একটা হচ্ছে ইজি। খুব ভালো করে খেয়াল করি, এই পার্থক্যটা তৈরি হয় কিন্তু লিগ্যান্ডের প্রভাবে। যদি লিগ্যান্ড দুর্বল প্রকৃতির হয় তাহলে এইখানে পার্থক্যটা কম হবে, আর লিগ্যান্ড যদি সবল প্রকৃতির হয় তাহলে পার্থক্য বেশি হবে। এই যে ডি অরবিটাল এখানে 5টা অংশে বিভক্ত, না 5টা অংশ ছিল এবং প্রত্যেকটা অংশের শক্তি সমান ছিল, একে বলছি ডিজেনারেট অরবিটাল। আর এইখানে দেখো এই 3টার শক্তি সমান, এই 2টার শক্তি সমান, কিন্তু এই 2টার যা শক্তি তার চাইতে এই 3টার শক্তি কিন্তু কম। তার মানে উপরেরটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন আর নিচের যে T2G 3টা অংশ এটা হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন। কিন্তু একটা কথা মাথায় রাখবা, কিন্তু এই 3টার শক্তি কিন্তু সমান আর এই 2টার শক্তিও সমান।
বাট এই দুইটা শক্তি আর এই তিনটা শক্তি কম্পেয়ার করতে গেলে শক্তির পার্থক্য চলে যায়, এবং এই পার্থক্যটা বেশি তৈরি হয় কোন লিগ্যান্ডের জন্য? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য। এবার আমরা একটু বলি যে এই যখন আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেখব তখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অনেক সময় হুন্ডের নিয়ম কিন্তু মেনে চলে না। আমরা এরকম বেশ কিছু উদাহরণ দেখব, তার মধ্যে খুব পপুলার যৌগ, এই পপুলার কিছু যৌগ নিয়ে আমরা এখন একটু কাজ করতে চাই। তোমরা নিশ্চয়ই এই যৌগ দুটা দেখেছো। দেখো প্রথম যৌগ FeCN6 4-, FeCN6 4-, খেয়াল করো এই যৌগ নিশ্চয়ই তোমরা দেখেছো। তাহলে FeCN6 4-, এখানে আয়রনের জারণ সংখ্যার মান কত? আয়রনের জারণ সংখ্যার মান হচ্ছে +2। কিভাবে +2? খেয়াল করি, আয়রনকে আমরা x ধরবো, x প্লাস হচ্ছে সায়ানাইড -1 গুণ 6 ইকুয়াল -4। তাহলে বা x - 6 ইকুয়াল -4, দ্যাট মিনস হচ্ছে x ইকুয়াল +2, x ইকুয়াল +2। বিষয়টি নিশ্চয়ই খেয়াল করেছো। ওকে, আমরা এখন একটু বোঝার চেষ্টা করি এখন ঠিক আছে কিনা। ওকে, খেয়াল করি এখানে আয়রনের জারণ সংখ্যার মান হচ্ছে +2, এখানে আয়রনের জারণ সংখ্যার মান হচ্ছে +2। স্ট্রোম এর সাউন্ড তো পাইতেছি। ওকে, এখন কি আমরা দেখতে পাচ্ছি কিনা, আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি কিনা একটু জানতে চাই তোমাদের কাছে। ওকে, ওকে ঠিক আছে, আমরা আশা করছি যে হয়তো এখন আর ইন্টারনেটের সমস্যা হবে না, আমরা ডাটাই ফেরত গেছি। অল ওকে বলছো, তার মানে এখন খেয়াল করো এই জায়গায় কিন্তু মূল ব্যাপার, কিভাবে মূল ব্যাপার হয় দেখো। এই যে আয়রন দেখতে পাচ্ছ, এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস লাস্টে হচ্ছে কি 3d6 4s2। এবার যদি আয়রন থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া হয় তাহলে এটা হবে কি 3d6। এবার একটু চিন্তা করো, 1 2 3 4 5, এই দেখো 3d। এখন এখানে যে লিগ্যান্ড আমরা ইউজ করছি সেই লিগ্যান্ড হচ্ছে কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। খেয়াল করো, এই লিগ্যান্ড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এই লিগ্যান্ড কিন্তু এইখানে এই ডি অরবিটালে হুন্ডের নিয়ম মানতে দিবে না, এই লিগ্যান্ড কিন্তু ডি অরবিটালে হুন্ডের নিয়ম মানতে দিবে না। তাহলে কি করবে? তাহলে যে কাজটা করবে, তাহলে এইখানকার দুইটা ইলেকট্রন এখানে চলে আসবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার গতদিন তো অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়ায় যে ক্রোমিয়াম দিয়ে আপনি যে লিগ্যান্ড দেখিয়েছিলেন NH3, এখানে তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যামোনিয়া ছিল, এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যামোনিয়া ছিল, তখন আপনি ক্রোমিয়ামের যে 3d3 তখন তো এমন কিছু বলেন নাই ওখানে অ্যামোনিয়া থাকার পরেও। একটু খেয়াল করো, অনেকেই ভাবতে পারো এরকম যে ক্রোমিয়াম যখন ছিল তখন এইখানে যে 3d3 ছিল তাদের ইলেকট্রন বিন্যাস এরকম হতো। আপনি তো বলেন নাই যে এখানে হুন্ডের নিয়ম মানবে না, যদি আপনি বলতেন হুন্ডের নিয়ম মানবে না তাহলে আমরা তো এটাকে জোরবদ্ধ করে ফেলতাম, এটাকে আমরা কি করে ফেলতাম? জোরবদ্ধ করে ফেলতাম। কিন্তু এরকম কিছু তো গতদিন আপনি আমাদেরকে বলেন নাই। বিষয়টি কিন্তু খেয়াল করো, কেন বলি নাই? কারণ এই তিনটা অযুগল ইলেকট্রন কোথায় অবস্থান করছে? এই তিনটা অযুগল ইলেকট্রন অবস্থান করছে প্রথম তিনটাতে না, dx y dy z আর dzx। বলতো এই তিনটা অরবিটালের শক্তির কি কোনো পার্থক্য আছে? এই তিনটা অরবিটালের শক্তির কিন্তু কোনো পার্থক্য নাই। যদি এইখানে শুধু এই পর্যন্ত ইলেকট্রন থাকতো তাহলে কিন্তু আসলে একে আর জোরবদ্ধ করে লাভ নাই, কারণ এই শক্তি আর এর শক্তির তো কোনো পার্থক্য নাই, দুটো তো সমশক্তি সম্পন্ন। হুন্ডের নিয়ম কোথায় প্রযোজ্য? সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রযোজ্য। খেয়াল করছো বিষয়টা কি? কিন্তু তুমি বলো তো এই দুইটা অরবিটাল আর এই দুইটা অরবিটালের শক্তি কি সমান? কারণ এই দুইটা অরবিটাল যে শক্তি, এই তিনটা অরবিটাল যে শক্তি সম্পন্ন, পরের দুইটা তো একই শক্তি সম্পন্ন না, কারণ এইখানে তো সায়ানাইড নামক স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে। আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে ডিজেনারেট অবস্থা এবং নন ডিজেনারেট অবস্থা, দেখো প্রথম তিনটা শক্তি সমান, পরের দুইটা শক্তি কিন্তু ভিন্ন। তাহলে বেসিক্যালি খেয়াল করো, হুন্ডের নিয়মটা শুধু সমশক্তি সম্পন্ন অরবিটালের জন্য প্রযোজ্য। যে অরবিটালের শক্তি কম আর যে অরবিটালের শক্তি বেশি, এইখানে কিন্তু হুন্ডের নিয়ম প্রযোজ্য না। তাহলে এমন অবস্থায় যে ঘটনাটি ঘটবে যে এইখানকার যে চারটা ইলেকট্রন আছে, এই চারটা ইলেকট্রন কিন্তু এখন জোড়বদ্ধ হয়ে যাবে। এই চারটা ইলেকট্রন জোড়বদ্ধ হয়ে যাবে কেন? এই সায়ানাইড নামক, খাতায় লিখে নিতে পারো, সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য এই ডি অরবিটালে স্পিন পেয়ারিং ঘটে।
স্পিন পেয়ারিং ঘটে ইলেকট্রনের, অর্থাৎ ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হয়ে যায়, অর্থাৎ এখানে হুন্ডের নিয়ম মানে না, তাহলে আমরা বলতে পারি যে সায়ানাইড লিগ্যান্ডের প্রভাবে এই ডি অরবিটালের অযুগল ইলেকট্রনগুলোর মধ্যে কি ঘটে, স্পিন পেয়ারিং ঘটে, জোড়বদ্ধ হয়ে যায়। এই যে এরকম জোড়বদ্ধ হয়ে যায়, দেখো 4টা অযুগল ইলেকট্রন 2টা যুগলে পরিণত হয়ে যায়। খেয়াল করো, তাহলে আমরা একটু খেয়াল করি, এই ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হতো না যদি এখানে সায়ানাইড নামক স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না থেকে মনে করো এখানে পানি থাকতো, অথবা এখানে ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড বা ফ্লোরো এরকম কোনো লিগ্যান্ড থাকতো, তখন কিন্তু এই ইলেকট্রনগুলো জোড়বদ্ধ হতো না। তাহলে কাদের জন্য জোড়বদ্ধ হচ্ছে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য। আবার স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য জোড়বদ্ধ হচ্ছে কখন? যদি এই 3টাতে ইলেকট্রন থাকতো তাহলে হতো না। এই 2টা আর এই 3টা, এই 2 অংশের কিন্তু শক্তির পার্থক্য আছে। যদি শুধু এই 2টা অযুগল ইলেকট্রন থাকতো, এখানে থাকতো না, তাহলে কিন্তু আলটিমেট কোনো জোটবদ্ধ হতো না। কিন্তু এখানে এবং এখানে আছে, এই জন্য এই 2টা ইলেকট্রন অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন অরবিটালে চলে আসবে। আমরা কি জানি যে ইলেকট্রন সবসময় অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন অরবিটালে গমন করতে চাই। তুমি নিজেই চিন্তা করে দেখো, এই 2টা হচ্ছে dxy dyz dzx, আর এগুলো কি dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার, এদের শক্তি কিন্তু বেশি। দ্যাটস ওয়াই এই 2টা ইলেকট্রন কিন্তু কম শক্তি সম্পন্ন অরবিটালের দিকে গমন করবে এবং স্পিন পেয়ারিং হয়ে এই ডি অরবিটালের অবস্থা কিন্তু আলটিমেট এইরকম হবে। এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, কষ্ট করে। যদি এইটুকু বুঝে থাকো তাহলে এটাও জানাও আমাদেরকে সংকরণ কি হবে, খেয়াল করি আমরা এখানে, এই যে একটু খেয়াল করি, এখানে 2টা ইলেকট্রন প্রবেশ করবে, 3D-তে 2টা গেল, তারপর হইল কি 4s এবং তারপর হইল কি 4p। আমার মোট 6টা অরবিটাল লাগবে সংকরণের জন্য। কেন 6টা অরবিটাল সংকরণের জন্য লাগবে? খেয়াল করো তো, 6টা অরবিটাল সংকরণের জন্য লাগবে, এর কারণ হচ্ছে এই যৌগের সন্নিবেশ সংখ্যা 6। তাহলে 6টা যে অরবিটাল লাগবে, সেই অরবিটালগুলো কি কি হবে কমেন্ট করো দেখি দ্রুত, কে আগে কমেন্ট করতে পারে। ওকে, বুঝেছো, অহাব সাব্বির অলরেডি কমেন্ট করেছো D2sp3 অলরেডি কমেন্ট করেছো। প্রত্যেকে কমেন্ট করো, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি না বুঝে থাকো সেটাও কমেন্ট করো, আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সংকরণ হচ্ছে D2sp3। তাহলে D2sp3 যদি হয়, তোমরা আমাকে দ্রুত এই ডি অরবিটাল দেখে বলো তো এর চৌম্বক ধর্ম কেমন হবে। আচ্ছা, অলরেডি কাজী তাসমিয়া তাবাসসুম তুমি D2sp3 লিখেছো, কিন্তু অবশ্যই এটা ছোট হাতে লিখবে, হয়তো তুমি এখন লিখেছো, বাট নিয়ম হচ্ছে ছোট হাতে লিখতে হবে। এর চৌম্বক ধর্ম কিরকম হবে? এখানে দেখো অযুগল ইলেকট্রন এবং যুগল ইলেকট্রনের ব্যাপার আছে। অযুগল এবং যুগল ইলেকট্রন ব্যাপারটি কি তোমরা বুঝতে পারছো কিনা? এখানে সবগুলো ইলেকট্রনই কিন্তু যুগল ইলেকট্রন। দ্যাটস ওয়াই এখানে কিন্তু স্পিন পেয়ারিং হওয়ার সম্ভাবনা কি? অযুগল ইলেকট্রন যেহেতু নাই, তার মানে এখানে কিন্তু চৌম্বক ধর্ম কোনোভাবেই কি হবে না, প্যারাম্যাগনেটিক হবে না, ডায়াম্যাগনেটিক হবে। অবশ্যই ডায়াম্যাগনেটিক হবে, এবং তাই উত্তর করেছো। তাহলে চৌম্বক ধর্ম ডায়াম্যাগনেটিক এবং আকৃতি বরাবরের মতো অষ্টতলকীয়। বিষয়টি ক্লিয়ার কিনা? এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার ছিল। তাহলে আমরা চলে যাই পরবর্তী আরেকটা যৌগের সংকরণ করতে। তাহলে FeCN6 খেয়াল করি, FeCN6 3-, এখানে এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। এখানে আয়রনের জারণ সংখ্যার মান +3। আয়রনের জারণ সংখ্যার মান যদি +3 হয়, তাহলে এখানে আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায় দেখো তো? 3d5 দাঁড়ায়। কেন 3d5 দাঁড়ায়? যদি এখানে আয়রন 3- না থাকতো, শুধু আয়রন থাকতো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াতো 3d6 এবং 4s2 দাঁড়াতো। এখন আয়রন 3+ যেহেতু, তার মানে এখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তার মানে ব্যাপারটা দাঁড়াবে এখানে 3d5। ব্যাপারটা দাঁড়াবে এখানে কি 3d5। তাহলে এখন ডি অরবিটালের অংশ হবে কিরকম? 3D চিত্র হবে কিরকম? হওয়ার কথা এরকম। খেয়াল করি আমরা, এখানে 1, 2, 3, 4, 5টা। এখন আমি তোমাদের কাছে জানতে চাই, এখানে যদি সায়ানাইড লিগ্যান্ড না থাকতো তাহলে ডি অরবিটাল এরকমই থাকতো, কিন্তু যেহেতু এখানে সায়ানাইড লিগ্যান্ড আছে, তোমার কাছে কি মনে হয় এইখানকার ইলেকট্রনগুলো কি এরকম থাকবে, নাকি এদের মধ্যে পেয়ার তৈরি হবে? কমেন্ট করে একটু জানাও, এরা কি এরকম থাকবে নাকি পেয়ার তৈরি হবে? আমরা তোমাদের কমেন্ট জানতে চাই। সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে পেয়ার তৈরি যদি হয় নাকি পেয়ার তৈরি হবে না, এবং পেয়ার তৈরি যদি হয় তাহলে হুন্ডের নিয়ম মানবে নাকি মানবে না?
পেয়ার যদি তৈরি হয় তাহলে হুন্ডের নিয়ম মানবে না, আর যদি পেয়ার তৈরি না হয় তাহলে হুন্ডের নিয়ম মানবে। তাহলে আমরা এখন জানতে চাই পেয়ার তৈরি হবে কিনা। আমরা এখনো কমেন্ট পাই নাই, অলরেডি আমরা মনে করছি অল্প সময়ের মধ্যে কমেন্ট পেয়ে যাব। কেউ কোনো কমেন্ট করছো না, বলো এখানে সায়ানাইড লিগ্যান্ডের প্রভাবে আসলে কি ঘটনা ঘটবে। কারোই কোনো কমেন্ট আমরা এখনো পাচ্ছি না। অলরেডি বলছো পেয়ার তৈরি হবে না, অবশ্যই পেয়ার তৈরি হবে, অবশ্যই পেয়ার তৈরি হবে, কারণ সায়ানাইড অনেক শক্তিশালী লিগ্যান্ড। অভাব সাব্বির হুন্ডের নিয়ম মানবে না মানে পেয়ার তৈরি হবে, হুন্ডের নিয়ম মানবে না। আরেকজন কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। তার মানে আবার বুঝতেই পারছো পেয়ার তৈরি হবে। এই যে 5টা ইলেকট্রন পেয়ার তৈরি হয়েছে, পেয়ার তৈরি হয়েছে, একটা অযুগল থেকে গিয়েছে। এখন নিজেরাই বুঝতে পারছো যে আসলে এখানে ঘটনা কি ঘটবে। এই যে এখান থেকে নিবে 2টা, তাহলে এটা হচ্ছে 3D, তারপর নিবে কি 4s, এখানে 2টা, তারপর নিবে কি 4p, তাহলে এটা হচ্ছে 4s এবং এটা হচ্ছে কি 4p। তার মানে বুঝতেই পারছো সংকরণ কিন্তু আগের মতোই হচ্ছে, সংকরণ কিন্তু আগের মতোই হচ্ছে D2sp3। তাহলে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, এই আগের যৌগ এবং এই যৌগের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা সংকরণে। আগের যৌগ অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড, এই দুইটা যৌগের মধ্যে আসলেই কোনো পার্থক্য আছে কিনা, এই দুইটা যৌগের মধ্যে আসলেই কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা কমেন্ট করে জানাও সবাই। অভাব সাব্বির বলছো নো স্যার কোনো পার্থক্য নাই। অবশ্যই পার্থক্য আছে, তুমি হয়তো পার্থক্যটা খেয়াল করতে পারো নাই। পার্থক্য হচ্ছে চৌম্বক ধর্মে পার্থক্য, চৌম্বক ধর্মে পার্থক্য। দেখো খেয়াল করো, আগের যৌগটাই কোনো অযুগল ইলেকট্রন ছিল না, সবগুলো ইলেকট্রন ছিল যুগল, তাই এর চৌম্বক ধর্ম হয়েছে ডায়াম্যাগনেটিক। কিন্তু এইখানে খেয়াল করো, এইখানে 3D-তে একটা ইলেকট্রন কিন্তু অযুগল আছে, তার মানে এই যৌগটা হবে কিন্তু প্যারাম্যাগনেটিক, এই যৌগের চৌম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। তার মানে বুঝতে পারছো যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইডের মধ্যে একটাই পার্থক্য, চৌম্বক ধর্ম পার্থক্য। সংকরণ এবং আকৃতিতে তেমন কোনো পার্থক্য কিন্তু নাই। তাহলে এখন কি বুঝতে পেরেছো কিনা? ওহাব সাব্বির, আমেনা বেগম, তুমি বুঝতে পেরেছো কিনা যে পার্থক্য কোথায়? তুরহান কিন্তু ঠিকই বুঝতে পেরেছো, লিখেছো প্যারাম্যাগনেটিক হবে, ধন্যবাদ তুরহান। ওকে, আমরা এবার মোটামুটি ধারণা পেয়ে গেছি যে ঝামেলা কোথায় কোথায়, ঝামেলা কোথায় কোথায়। আমরা বেশ কিছু ঝামেলাপূর্ণ যৌগ দেখব। যদি ইন্টারনেট সমস্যা না হতো আমরা ক্লাসটাকে আরও বেশি এনজয় করতে পারতাম। বেশ কিছু ঝামেলাপূর্ণ যৌগ আমরা দেখব। অলরেডি কিন্তু আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড দেখছি। এখানে দেখো টেট্রা কার্বনিল নিকেল, এই যে কার্বনিল আছে, এখানেও দেখবে একই ঘটনা, টেট্রা কার্বনিল নিকেল। আমরা এরকম একটা যৌগ দেখাবো, দেখার পর এই টেট্রা অ্যামিন কিউপ্রিক এটা দেখাবো। 11টা পর্যন্ত আমাদের ক্লাস হবে, এর মধ্যে আমরা কমপক্ষে আরও 2 থেকে 3টা যৌগ দেখাবো এবং 2 থেকে 3টা যৌগ দেখালেই তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। টেট্রা কার্বনিল নিকেল 0 লেখা আছে এখানে, কিন্তু টেট্রা কার্বনিল নিকেল 0 লেখা আছে, খেয়াল করো। তাহলে আমরা একটু খেয়াল করি টেট্রা কার্বনিল নিকেল 0 দিয়ে কি বোঝাচ্ছে। আমি বলেছিলাম সংকর আয়নে পার্থক্য থাকবে না, ধন্যবাদ ওহাব সাব্বির, তুমি সঠিকই বলেছো। হয়তো আমি যে প্রশ্ন বলেছি স্যার এমন ক্লাস আরও হলে খুব ভালো হতো। আমরা দেখব, আমরা ট্রায়াল ক্লাস করব, এর থেকে আরও অনেক মজার ক্লাস করব। আসলে আমি আমার প্রত্যেকটা গ্রুপে, পার্সোনাল গ্রুপে, আমি যেগুলো প্রাইভেট গ্রুপে ক্লাস নেই, এই যে এখানে অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট গ্রুপে, তারাও জানে আমার সবচেয়েতে যেটা ছোট ব্যাচ, সেখানেও 100 জন স্টুডেন্ট থাকে এবং 50 জন সবসময় লাইভে থাকে। কিন্তু আমি এই প্রথম ফ্রি ক্লাস নেওয়া শুরু করেছি, এখানে লাইভ কম। আমরা যদি দেখি যে না বেশি পরিমাণ স্টুডেন্ট আসলে লাইভে থাকছে, তাহলে আমরা ইনশাল্লাহ হয়তো ক্লাসগুলো কন্টিনিউ করব। সপ্তাহে 1টা 2টা করে ক্লাস থাকবে বিভিন্ন টপিকের ওপর। তবে অবশ্যই আমরা এমন কিছু টপিকের ওপরই ক্লাস নিব যেই টপিকগুলো স্টুডেন্ট কত সংখ্যক লাইভে করলো এটা বড় কথা না, বাট যে টপিকগুলো নিয়ে স্টুডেন্টরা বেশ ঝামেলায় থাকে। অর্থাৎ আমরা কখনোই অনেক বেশি মজাদার টপিক নিয়ে গ্রুপকে উৎসাহ দেওয়ার জন্য আসলে ক্লাস নিব, ব্যাপারটা এরকম না। আমরা চেষ্টা করব স্টুডেন্টদেরকে কিছু হলো সার্ভ করার জন্য, যাতে আমাদের প্রাইভেট গ্রুপে আসলে স্টুডেন্টরা তো নিয়মিত ক্লাস করে, পাশাপাশি এই ক্লাসগুলোতে যেটা সমস্যা হয় যে এই ক্লাসগুলো অলরেডি একবার করলেও স্টুডেন্ট আরেকবার করতে চায়, যেহেতু এগুলো জটিল টপিক এবং এই টপিকগুলো আমরা যারা করতে চাই তাদের জন্যই আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ নিব। অনেক স্টুডেন্টের আসলে কথা ছিল জটিল যৌগ সংকরণের উপর ক্লাস নেন। এরপরে আরও কিছু সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের আরও কিছু টপিকের রিকোয়েস্ট আছে, তার মধ্যে একটা টপিক হচ্ছে জৈব যৌগের নামকরণ, এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আরেকটা রিকোয়েস্ট আছে যে গুণগত রসায়নের প্র্যাকটিক্যাল অংশগুলোর উপর ক্লাস নেন।
আমরা সেই পরবর্তীতে ভাবছি সেই টপিকগুলোর উপর ক্লাস নিব। কিছু কিছু স্টুডেন্টের রিকোয়েস্ট আছে আপনি ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য কিছু ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভের উপর দু একটা ক্লাস নেন। আমরা আশা করব মাঝে মাঝে এরকম লাইভ ক্লাসগুলো কিছু কিছু করার জন্য। আশা করি তোমরা ক্লাসগুলোতে যুক্ত থাকবে ইনশাল্লাহ। এবার খেয়াল করো, এই যে নিকেল 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 এই কার্বনিল, টেট্রা কার্বনিল নিকেল 2+, খেয়াল করি আমরা। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে নিকেলের জারণ সংখ্যার মান কিন্তু 0। কিভাবে 0? এই যে নিকেল X, এই কার্বনিল মূলক 0 গুণ 4 ইকুয়াল, আচ্ছা দুঃখিত, এখানে হ্যাঁ এখানে কোনো চার্জ নেই, দুঃখিত। তাহলে এটার মান কিন্তু 0 হবে, তাহলে x ইকুয়াল টু +4, সরি x ইকুয়াল টু 0, তার মানে এখানে নিকেল কিন্তু কোনো আয়ন না, খেয়াল করো। এখন আমরা দেখি যে নিকেলের ঘটনা কি আসলে। এই যে নিকেল 28 লাস্টে হবে 3d8 4s2, এই পর্যন্তই কিন্তু থাকবে। এখন এই প্রথম কোন একটা জটিল যৌগ তোমরা দেখছো যেখানে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়নিত অবস্থায় নাই, আয়নিত অবস্থায় না থেকেও সন্নিবেশ বন্ধন তৈরি করছে। তার মানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে ধাতু হলেই যে তাকে আয়ন হয়ে বন্ধন তৈরি করতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। দেখো নিকেল কিন্তু এখানে আয়ন তৈরি না করেই সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়েছে, কারণ সন্নিবেশ বন্ধন তৈরি হতে তো আয়ন লাগবেই এমন কোনো কথা নাই। আয়ন হতেও পারে, নাও কিন্তু পারে। খেয়াল করি আমরা 3d8 1 2 3 4 5, এই যে 3d, তাহলে 8, এই যে 1 2 3 4 5 6 7 8 গেল। এরপর হচ্ছে 4s, খেয়াল করি আমরা। এরপর হচ্ছে 4p, এই যে 4p। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই টেট্রা কার্বনিল নিকেলের কার্বনিল যে লিগ্যান্ড, এই লিগ্যান্ড তো অত্যন্ত শক্তিশালী লিগ্যান্ড, চাইলেও কিন্তু এই লিগ্যান্ড ইলেকট্রনগুলোকে এভাবে থাকতে দিবে না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এইখানে যে দুইটা অরবিটাল আছে এই দুইটা অরবিটালের তো শক্তি সমান, কিন্তু এখানে যে পাশে আরো একটা অরবিটাল আছে। আমি তো আগেই বলেছি তোমাদেরকে যে লিগ্যান্ড চাইবে যত বেশি সংখ্যক নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালের সাথে বন্ধন তৈরি করতে, ভিতরের অরবিটালের সাথে বন্ধন তৈরি করতে। এই টেট্রা কার্বনিল নিকেল কি করবে জানো? এই দুইটাকে জোড়বদ্ধ বানাবে আর এই দুইটাকে এখানে আনবে, দিয়ে তারপর সে তখন বন্ধন তৈরি করবে। তাহলে কি হবে? এই কার্বনিল নিকেলের মানে কার্বনিল লিগ্যান্ডের প্রভাবে এই কথাগুলো লিখবা পরীক্ষার খাতায়। কার্বনিল লিগ্যান্ডের প্রভাবে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করি। 1 2 3 4 5, দেখো এখানে এরকম, এই যে দেখো, আর এই দুইটা ইলেকট্রন এখানে চলে আসবে। কেন? শুধু এই শক্তিশালী লিগ্যান্ডের জন্য, অন্য কোনো কারণে কিন্তু না। তাহলে এরপর থাকে কি? 4s ফাঁকা থাকে, তারপর 4p থাকে। তোমরা কি খেয়াল করেছো এখানে সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা কিন্তু এখানে 6 না, এখানে সন্নিবেশ সংখ্যা কিন্তু 4। তার মানে এটা ছিল 3d, এটা হচ্ছে 4s, এরপর হচ্ছে কিন্তু 4p। তার মানে আমরা বুঝতেই পারছি এইখানে ইলেকট্রন, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এখন যে sp3 এর সংকরণ কিন্তু sp3। আমি তোমাদের কাছে জানতে চাই এর চৌম্বক ধর্ম কি হবে, আমেনা বেগম বলছো যে জৈব যৌগ নিয়ে কিছু ক্লাস নিলেন, খুবই কঠিন লাগে। আচ্ছা চেষ্টা করবো ইনশাল্লাহ জৈব যৌগের নামকরণ বা জৈব যৌগের টপিক নিয়ে ক্লাস করতে। আসলে জৈব যৌগটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছাড়া পড়াটা বুঝবে না, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য বোঝা অনেক কঠিন। তবে আমরা কন্টিনিউ সপ্তাহে কমপক্ষে 1 থেকে 2টা লাইভ ক্লাস নিব। তোমরা যুক্ত থাইকো গ্রুপে যারা আছো। প্রায় আমার প্ল্যান ছিল যে এই গ্রুপে যখন 1000 মেম্বার হবে তখন থেকে ক্লাস নেওয়া শুরু করব। তো অলরেডি 1000 ক্রস করেছে, এই জন্য আমরা ক্লাসটা নেওয়া শুরু করেছি। অনেক স্টুডেন্টও বলছে আর তোমাদের মতোই উৎসাহ দিয়েছে ক্লাস নেওয়ার জন্য। 1000 মেম্বার হয়েছে, এখন ধীরে ধীরে আসলে গ্রুপে মেম্বার যত বাড়বে আমরা ক্লাস নেওয়ার প্রতি আরও আগ্রহী হব। শুরুর দিকে ক্লাস, তবে আশা করি যারা লাইভে থাকবে তারা কিছু না কিছু এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবে। ওকে, খেয়াল করো। এখন আমি তোমাদের কাছে জানতে চাই খুব দ্রুত, হ্যাঁ অলরেডি কমেন্ট করে ফেলেছো ডায়াম্যাগনেটিক, অসংখ্য ধন্যবাদ। কারণ এখানে
কোনো অযুগল ইলেকট্রন নাই। অযুগল ইলেকট্রন না থাকলে সেটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না, বরং বিকর্ষিত হবে, আর চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হলে এটা ডায়াম্যাগনেটিক হবে। দেখো এখানে কিন্তু তাই লেখা আছে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। এবং sp3 হলে এটা কি হয় বলতো? টেট্রাহেড্রাল হয়। sp3 হলে এটা কি হয়? টেট্রাহেড্রাল হয়। এখন আমরা তোমাদের আরো দুই একটা যৌগের উদাহরণ দেখাবো। এর মধ্যে একটা যৌগ আছে বিতর্কিত যৌগ, এবং যে যৌগ নিয়ে বলা চলে একরকম হাজারি স্যার আর কবির স্যারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। দ্বন্দ্ব তৈরি হয়েছে অর্থাৎ হাজারি স্যার এবং কবির স্যার একজন আরেকজনের বই একজন আরেকজনের সমালোচনা করেছেন, এমন একটা যৌগ। এবং এই যৌগটা এত পপুলার যে পরীক্ষা অনেকবার আসছে। এবং মজার একটা ব্যাপার তোমাদেরকে আমি একটু দেখাতে চাই আমার একাডেমিক লেকচার শিট থেকে। আমাদের এই সংকরণগুলো এতটা কঠিন যে আমাদের বোর্ড পরীক্ষাতেও কিন্তু প্রশ্ন ভুল আসছে। আমরা একটু দেখে আসি বোর্ড পরীক্ষায় আসলে প্রশ্ন কোথায় ভুল আসছে। এবং অনেকে মনে করে ঠিক আছে, কিন্তু আসলে বোর্ড পরীক্ষায় প্রশ্নটা ভুল আছে। তুমি বিভিন্ন বই ঘেটে দেখলে বুঝতে পারবা। এখন বোর্ড পরীক্ষায় প্রশ্ন যদি ভুল থাকে আমরা কি করতে পারি? আসলে আমাদের করার কিছু নাই। তারপরে আমরা তোমাদেরকে একটু দেখাতে চাই। আচ্ছা, যদিও আমার এইখানে বোর্ড পরীক্ষার প্রশ্নটি নাই, আমি একটু পরে দেখাচ্ছি যদি সম্ভব হয় দেখানো। আচ্ছা, দেখাবো সিলেট বোর্ড 2015-তে এরকম একটা কোশ্চেন আসছে যেটার উত্তর আসলে বোর্ড পরীক্ষাতেও ভুল ছিল। আমরা তোমাদের একটু পরে দেখানোর চেষ্টা করব। এই স্লাইডের মধ্যে নাই এই প্রশ্নটা, আমি একটু পরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করি আমরা এই যৌগটা নিয়ে কথা বলি। এই টেট্রাঅ্যামিন কিউপ্রিক 2+, টেট্রাঅ্যামিন কিউপ্রিক 2+, এই যৌগটা নিয়ে হাজারি স্যার এবং কবির স্যার দুই রকম মতবাদ দিয়েছে। আমার কাছে মনে হয়েছে কবির স্যারেরটা ঠিক, আমরা কবির স্যারেরটাই তোমাদেরকে পড়াবো। বাট ঝামেলাটা কোথায় একটু খেয়াল করো, ঝামেলাটা কোথায় একটু খেয়াল করো। এবং এই যৌগটা ইম্পর্টেন্ট কিন্তু ভর্তি পরীক্ষার জন্য। যে যৌগটা আমি এখন লিখছি এই যৌগটা বেশ পপুলার, এবং এই যৌগটা যে বিতর্কিত এটা সবাই জানে। দ্যাটস ওয়াই তুমি সঠিক উত্তরই দিবা। এবং পরীক্ষায় কি উত্তর দিবা আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। বোর্ড পরীক্ষায় কি দিবা, ভর্তি পরীক্ষায় কি দিবা, কেন দিবা সেটাও ব্যাখ্যা করছি। এই যৌগটা খুব মনোযোগ সহকারে বোঝো এবং খুবই ইম্পর্টেন্ট। এবার যদি আমরা কথা বলি কপারের কথা, কপারের জারণ সংখ্যার মান এখানে +2। কিভাবে? এই x + 0 × 4 = +2, তাহলে x = +2। এই তো। এখন আমরা যদি একটু চিন্তা করি কপারের কথা, কপারের ইলেকট্রন বিন্যাস বিতর্কিত, তোমরা জানো কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10 4s1। এটা যেহেতু কপার 2+, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন যাবে আর ডি থেকে একটা যাবে, ফাইনালি থাকবে 4d9। 4d9 যদি থাকে তাহলে এখন এটা এরকম হবে 1 2 3 4 5, এটা পূর্ণ হয়ে যাবে, এটা পূর্ণ হয়ে যাবে। এই যে 4d, তারপর দুঃখিত আমি 4d9 কেন লিখছি, 3d9, এটা 3d, এরপর হচ্ছে 4s, এরপর হচ্ছে 4p। তাহলে এই যে 4s এবং এই যে 4p। এখন এই জায়গায় বলা হচ্ছে যে অ্যামোনিয়া একে শক্তিশালী লিগ্যান্ড। তারপরে খেয়াল করে দেখো এখানকার 3d এর 5টা অরবিটাল, এই 5টা অরবিটালের মধ্যে 4টা অরবিটালই কিন্তু জোড়বদ্ধ অবস্থায় আছে। এখানে একটা ইলেকট্রন এককভাবে থাকাটা স্থিতিশীল না, এবং বলা হচ্ছে এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, এই ইলেকট্রনটা এখানে চলে যাবে, এবং এই ইলেকট্রনটা যদি এখানে চলে যায় তবে নাকি ওই কাঠামোটা স্থিতিশীল হবে, এখানে চলে গেলেই নাকি স্থিতিশীল হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন যাবে, এখানে ইলেকট্রন যাবে, এখানে ইলেকট্রন যাবে, এখানে ইলেকট্রন যাবে। তাহলে ফাইনালি এর সংকরণ কি হওয়া উচিত? DsP2 হওয়া উচিত। এটা হচ্ছে কোভিড স্যারের ব্যাখ্যা, এটা হচ্ছে কোভিড স্যারের ব্যাখ্যা। তাহলে এবার হাজারি স্যারের ব্যাখ্যা শুনো। হাজারি স্যারের ব্যাখ্যা ব্যাপারটা এরকম যে যদি এই জায়গায় ইলেকট্রনটা থাকে তাহলে এই পরমাণু ইলেকট্রনটা ত্যাগ করে দিবে, কারণ কখনোই কোনো পরমাণু তার বাইরের শক্তি স্তরে একটা অযুগল ইলেকট্রন রাখতে চায় না। বিষয়টা কিন্তু খুব ভালো করে বোঝো, হাজারি স্যারের যুক্তিটা বোঝো, এটা কোভিড স্যারের যুক্তি। হাজারি স্যারের যুক্তি হচ্ছে কখনো কোনো ইলেকট্রন একাকী অযুগল অবস্থায় বাইরের শক্তি স্তরে থাকতে চায় না। তার মানে যদি ওইখানে আমরা ইলেকট্রনটা রাখি তাহলে কপার 2+ থেকে 3+ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে
কপার 3+ কোনো বাস্তব অস্তিত্ব নেই। কপার 3+ কোনো বাস্তব অস্তিত্বই কিন্তু নেই, তোমরা এই বিষয়টি কিন্তু মাথায় রাখবা। এখন এজন্য কোভিড না হাজারী স্যার তার বইয়ে যে ধরনের সংকরণ দিচ্ছে সেটা হচ্ছে তিনি বলছে যে এসে হবে একটা আর পিএ হবে দুইটা। অর্থাৎ তিনি বলছে যে ইলেকট্রনটা এরকমই থাকবে, সবকিছু ঠিক থাকবে, এই ঘরটা ফাঁকাই থাকবে, মানে এই ঘরটাতে এরকম ইলেকট্রন থাকবে, এই ঘরটাতে এরকম ইলেকট্রন থাকবে, এখানে কোনো কিছুই থাকবে না, এখানে কোনো কিছুই থাকবে না, গিয়ে তারপরে 4D-তে যাবে, তারপরে 4D-তে যাবে, এই যে 4D-তে যাবে একটা ইলেকট্রন, অর্থাৎ এই ঘরটা ফাঁকা থাকবে। এখন তুমি নিজেই চিন্তা করে দেখো, হাজারী স্যার বলছে যে এখানে যদি আমি ইলেকট্রনটাকে পাঠাই, এই ইলেকট্রনটা দান করে দিবে কপার এবং কপার 3+ হয়ে যাবে, যেটা অযৌক্তিক। বুঝলাম সেটা অযৌক্তিক, কিন্তু তিনি বলছে সংকরণ এসে যাবে একটা, পিএ যাবে দুইটা, আর 4D-তে যাবে একটা, এই 4D-তে যাবে একটা। তাহলে এখানে গেল না কেন? তার ব্যাখ্যা তিনি দিচ্ছেন না। তার মানে তোমার কাছে কি মনে হয়? তার মানে এইভাবে সংকরণ হলে হচ্ছে sp2d। হ্যাঁ, তিনি বলতে পারতো যে ইলেকট্রনটা এখানেই থাকবে, তাহলে এখানে থাকলে সংকরণ হওয়া উচিত ছিল sp3, কিন্তু তিনি sp3 না বলে তিনি বলছে sp3d হবে, sp2d হবে। এই অরবিটাল ইলেকট্রন কেন গেল না সে ব্যাখ্যা তিনি কিন্তু তার বইয়ে দিচ্ছেন না। তোমরা ইন্টারমিডিয়েটের বইটা খুলে দেখবা তিনি দুইটাই ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলছেন যে আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম, অর্থাৎ তিনি এভাবে বলছেন, আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম এইভাবের কথা বলছি, এইভাবের কথা বলছি, এটা তিনি প্রথমে ব্যাখ্যা করেছেন। এবং এইভাবে যদি ইলেকট্রন হয়, এইভাবে যদি ইলেকট্রন যায়, তাহলে সংকরণ দাঁড়ায় কি? dsp2। তিনি এবার দ্বিতীয়বারে বলছেন যে এইভাবে ইলেকট্রন থাকবে না। কেন থাকবে না? কারণ এখানে একটা অযুগল ইলেকট্রন থাকা সম্ভব না, এখানে একটা অযুগল ইলেকট্রন থাকা সম্ভব না, এখানে একটা অযুগল ইলেকট্রন থাকা সম্ভব না, কারণ এখানে অযুগল ইলেকট্রন থাকলে এটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, কপার 3+ হয়ে যাবে, কিন্তু বাস্তবে কপার 3+ কোনো অস্তিত্ব নাই। তাহলে তিনি যে যুক্তি দিচ্ছে সেটা তো ঠিক হওয়া উচিত। তিনি বলছে যে না, ব্যাপারটা এরকম হবে, মানে এখানে ইলেকট্রন থাকবে আর এইখানে ফাঁকা থাকবে, এখানে গিয়ে আবার সন্নিবেশ বন্ধন তৈরি করবে, অর্থাৎ sp2d তৈরি হবে। এই দুইটা ব্যাখ্যা পাওয়ার পর এই বিতর্কিত যৌগ নিয়ে আমার কাছে মনে হয়েছে এই ব্যাখ্যাটাই সঠিক, এবং আমার মতো অনেক টিচারেরই তাই মনে হয়। তোমরা নিজেরাও বলো কোন ব্যাখ্যাটা ঠিক, প্রথমটা তোমার কাছে ঠিক মনে হচ্ছে নাকি দ্বিতীয়টা ঠিক মনে হচ্ছে? বাট দুইটাই আছে এবং প্রত্যেকটা টিচারও জানে যে দুইটাই ব্যাখ্যা হতে পারে। তোমার কাছে কি মনে হয় কোন ব্যাখ্যাটা ঠিক, প্রথমটা নাকি দ্বিতীয়টা? কমেন্ট করো দেখি সবাই। আমরা কমেন্টের জন্য অপেক্ষা করছি, দেখা যাক তোমরা কি কমেন্ট করো। যাই হোক, আমরা এখনো কারো কোনো কমেন্ট পাচ্ছি না, হয়তো দেরি হচ্ছে কমেন্ট আসতে। আমি তোমাদের বিষয়টি বুঝিয়ে দেই। আমার কাছে মনে হচ্ছে প্রথমটা ঠিক, আমার কাছে মনে হচ্ছে প্রথমটা ঠিক। তাই বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে যদি প্রথমটা থাকে তাহলে এটা উত্তর দিবা, প্রথমটা না থাকলে দ্বিতীয়টা উত্তর দিবা। এখন যদি এরকম হয়, মানে এটা প্যারাম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে, যেহেতু অযুগল ইলেকট্রন আছে, দুইটাই ঠিক মনে হচ্ছে, কিন্তু প্রথমটা একটু বেশি ঠিক মনে হচ্ছে। সাবির বলছো ঠিক আছে, অযুগল ইলেকট্রন আছে যেহেতু একটা, সেটা কোথায় থাকবে এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে। যদি ডিতে অযুগল ইলেকট্রন থাকে তাহলে ওটা ডায়াম্যাগনেটিক হওয়ার কথা, না হলে প্যারাম্যাগনেটিক হওয়ার কথা, না হলে প্যারাম্যাগনেটিক হওয়ার কথা না। কিন্তু এই ইলেকট্রনটার অবস্থান নিয়ে আমরা নিশ্চিত না, কিন্তু আমরা সবাই নিশ্চিত যে এই ইলেকট্রন, এই পরমাণুতে কিন্তু একটা অযুগল ইলেকট্রন আছে। তাই আমরা সবাই এই যৌগের চৌম্বক ধর্ম প্যারাম্যাগনেটিকই লিখব, এবং অধিকাংশ বইয়ে এই যৌগের চৌম্বক ধর্ম কিন্তু প্যারাম্যাগনেটিকই লেখা আছে। তাহলে চৌম্বক ধর্ম প্যারাম্যাগনেটিকই আমরা লিখব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিনা জানাও। আমরা দুইটা স্লাইডেই যে কয়টা যৌগ তোমাদের সলভ করতে দিয়েছি, আমরা গ্রুপে স্লাইড পোস্ট করা আছে, সেই কয়টা যৌগের মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। আমরা যদি প্রয়োজন হয় কমেন্টে উত্তর দিব, আর যদি প্রয়োজন আমরা লাইভে এসে তোমাদেরকে আবারও কোনো যৌগের সমস্যা হলে বোঝানোর চেষ্টা করব। বাট আমার কথা হচ্ছে, তোমরা যেটুকু সময় ক্লাসে ব্যয় করছো এই ক্লাসগুলো করার জন্য, ওইটুকু পড়া অবশ্যই শিখে ফেলতে হবে। তাহলে আমরা জটিল যৌগের সংকরণের মতো একটা টপিক পড়ছি, আমরা নিঃসন্দেহে সবাই বিশ্বাস করি এই টপিকটি অনেক জটিল টপিক। তবে আমার মনে হয় যদি আমার দুইটা ক্লাস পরপর করে থাকো এবং আসলেই মনোযোগী থাকো, তাহলে আমার মনে হয় যে তুমি জটিল যৌগের সংকরণ থেকে ভালো উত্তর করতে পারবে, এবং আমি আশা করছি পারবে। পরবর্তীতে অবশ্যই আমাদের গ্রুপটা ফলো করবে এবং গ্রুপটাকে
প্রত্যেকেই যারা নতুন যুক্ত হয়েছে তারা শেয়ার দিবে এবং ইনভাইট করবে বন্ধুদের। আমরা পরবর্তীতে তোমাদের রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমরা কোন টপিকের ওপর ক্লাস চাও এই গ্রুপে পোল ক্রিয়েট করা হবে, আমরা কমেন্ট করতে বলবো। সেই টপিকগুলোর উপর আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তীতে কোন একটা লাইভ ক্লাসে আসবো। তো প্রত্যেক সপ্তাহে এরকম একটা বা দুইটা ক্লাস হবে, প্রত্যেক সপ্তাহে। আমরা আমাদের এই গ্রুপে তোমাদেরকে ফলো করার জন্য আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। সকলে ভালো থাকো। আজকে খুবই ব্যাড ওয়েদার, এই জন্য উপস্থিতি অনেক কম এবং আমি হয়তো ভাবছিলাম যে ক্লাসটি নিতেই পারবো না। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো লাইভ ক্লাসে। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।